পরবর্তী রুলটি হলো বি এর পরে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং এইগুলোর পরে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করব এই বিষয়টা নিয়ে তোমরা মনে রাখবা। যদি প্যাসিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই বি এর পরে V3 ইউজ করব। বি কিন্তু বিভিন্ন রকম থাকতে পারে, যেমন দেখো এম, ইজ, আর এটাও কিন্তু বি, ওয়াজ, ওয়ার এটাও কিন্তু বি, শুধু বি এটাও বি, বিং এবং বিন অর্থাৎ বির মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং সবগুলো কিন্তু বি। তাহলে আমরা যখন দেখব যে সেন্টেন্সটা প্যাসিভ, প্যাসিভ বুঝবো কেমন? আমরা যে বাক্যের সাবজেক্টটা সক্রিয় না সেটাই প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি তো বিভিন্নভাবে থাকতে পারে। যখন আমরা ভয়েস চেঞ্জ করব, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এম, ইজ, আর ইউজ করব, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়ার ইউজ করব, ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল অথবা উইলের পরে বি ইউজ করব। আসো আমরা একটু উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করি। এম, ইজ, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব। একটা বাক্য লিখি, ফিশ ইজ কট, এর অর্থ কি? মাছ ধরা হয় বাই ফিশারম্যান, বাই ফিশারম্যান সিঙ্গুলার লিখলাম। ফিশ ইজ কট বাই ফিশারম্যান, এই বাক্যটা প্যাসিভ। আমরা কেমনে বুঝবো? প্যাসিভ বাক্য চেনার উপায় হচ্ছে প্যাসিভের সাবজেক্ট সবসময় নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ সাবজেক্ট নিজে কিছু করে না। যেমন ফিশ ইজ কট বাই ফিশারম্যান, ফিশ নিজে নিজে তো ধরা দেয় না, অর্থাৎ এই সেন্টেন্সের ক্ষেত্রে ফিশ আসলে নিষ্ক্রিয়, মাছ ধরার কাজটা করে ফিশারম্যান। এই কিন্তু ফিশারম্যান আছে অবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় আছে ফিশ, অর্থাৎ ফিশটা এখানে নিষ্ক্রিয়। বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্স এই কারণে আমি যারের মধ্যে ইজ আমরা ইউজ করলাম, কারণ ফিশ সিঙ্গুলার এই কারণে। ঠিক একইভাবে এই বাক্যটা যদি আমরা পাস্ট টেন্সে লিখতাম তাহলে এইভাবে লিখতাম, ফিশ ওয়াজ কট, মাছ ধরা হয়েছিল বাই ফিশারম্যান। এরপরে এই বাক্যটা যদি আমরা কোনো মডেল দিয়ে লিখতাম অথবা ফিউচার ইনডিফিনিটে লিখতাম তাহলে এখানে আমরা বি ইউজ করতাম। যেমন বাক্যটা এরকম হতো, ফিশ উইল বি কট, ফিশ উইল বি কট, মাছ ধরা হবে বাই ফিশারম্যান, ফিশারম্যান কর্তৃক। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এম, ইজ, আর ইউজ করলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ওয়াজ, ওয়ার ইউজ করলাম, ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা শ্যাল অথবা উইলের পরে বি ইউজ করলাম। তাহলে সব ক্ষেত্রে কিন্তু বি ইউজ হচ্ছে। কিন্তু যদি বাক্যটা হয়ে থাকে যে কোনো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতে পারে, ভয়েস চেঞ্জ করার সময় আমরা অর্থাৎ প্যাসিভ করার সময় আমরা অতিরিক্ত বিইআইএনজি অর্থাৎ বিইআইএনজি এটা গ্রহণ করব যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করার ক্ষেত্রে। যেমন এই বাক্যটাকে আমরা ইউজ করি, ফিশ ইজ বিং কট, মাছ ধরা হচ্ছে বাই ফিশারম্যান, সিঙ্গুলার করলাম। দেখো ফিশ, আমরা তো জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার থাকে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল বি অথবা উইল বি থাকে। আমাদের প্রশ্ন হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে অতিরিক্ত হেল্পিং ভার্বটা কি নিতে হয়? অতিরিক্ত যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বিং নিতে হয়। এরপরে যে কোনো পারফেক্ট টেন্স, এটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স, আমাদেরকে অতিরিক্ত প্যাসিভ করার জন্য BEEN অর্থাৎ এই বিনটা নিতে হবে। আসা একটা উদাহরণ দেখি, এইটাকেই আমরা লিখি, ফিশ হ্যাজ বিন কট, ফিশ হ্যাজ বিন কট, মাছ ধরা হয়েছে বাই ফিশারম্যান, ফিশারম্যান সিঙ্গুলার লিখলাম। দেখো এই বাক্যটা কিন্তু প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের কারণে কিন্তু বাড়তি বিন লেখা হয়েছে। বাক্যটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই কারণে আমাদেরকে বাড়তি একটা বিন নিতে হয়েছে। সহজ কথা হচ্ছে যখন আমরা প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমরা যদি সাবজেক্টটাকে বা সাবজেক্ট যদি নিষ্ক্রিয় থাকে তখনই তো প্যাসিভ হবে। যখন বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমরা এম, ইজ, আর হেল্পিং ভার্ব হিসাবে নেব, এরপর V3 নেব। যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওয়াজ, আর হেল্পিং ভার্ব হিসাবে নেব, এরপর V3 নেব। যদি বাক্যটার মধ্যে কোনো মডাল ভার্ব থাকে
ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হোয়াট এভার যাই থাকুক না কেন, যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স তো শ্যাল, উইল, এটা তো মডেল। যে কোনো মডেল যদি থাকে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পরে, সেক্ষেত্রে আমরা বি, শুধু বিই আমরা হেল্পিং ভার্ব হিসেবে নেব। যে কোনো কন্টিনিউয়াস টেন্স যদি হয়ে থাকে বিই আইএনজি অর্থাৎ বিং নেব। যে কোনো পারফেক্ট টেন্স যদি হয়ে থাকে তাহলে আমরা বাড়তি একটা বি ডাবল ইএন বিন নেব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং অবশ্যই এরপরে ভি3 হবে। তোমাদের মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি এর পরে সব সময়ই থার্ড ফর্ম বসে ভার্বের, অন্যথা কখনোই নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুলটা নিয়ে একটু কথা বলি। পরবর্তী রুলটা হলো প্রত্যেক প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, ব্যতিক্রম শুধু টু, অর্থাৎ টুর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে না। আসো একটা উদাহরণ দেখি। আই হ্যাভ কাম হেয়ার ফর রিডিং ইংলিশ। আমি এখানে এসেছি ইংলিশ পড়ার জন্য। এখানে কিন্তু ফর দ্বারা জন্য বোঝাচ্ছে, তাহলে ফর যেহেতু একটা প্রিপোজিশন এই কারণে ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু যদি টু থাকতো, যেমন আই হ্যাভ কাম হেয়ার টু রিড ইংলিশ, আমি এখানে এসেছি ইংলিশ পড়তে, 2+V1 মূলত বসে উদ্দেশ্যমূলক বাক্যর ক্ষেত্রে। যাই হোক, তাহলে আমাদের মূল কথা হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে টু ব্যতীত। তবে কিছু কিছু টু আছে, সেই টুগুলো মূলত প্রিপোজিশন আকারে না বসে ফ্রেজের অংশ হিসাবে বসে। যেমন আসো একটা উদাহরণ দেখি। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, গেট ইউজড টু, কমিটেড টু, এইখানে কিন্তু টুগুলো প্রিপোজিশন আকারে বসে নাই, এই টুগুলো মূলত ফ্রেজের অংশ হয়েছে। এই কারণে এই টুর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এছাড়াও কিছু কিছু শব্দ আছে যেমন ওর্থ, মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই শব্দগুলোর পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে। আসো আমরা কয়েকটা উদাহরণ দেখি। প্রথমত, আই হ্যাভ কাম হেয়ার উইথ আ ভিউ টু হেল্পিং ইউ। উইথ আ ভিউ টু থাকার কারণে ভার্বের সাথে আইএনজি বসেছে। এই টুটা প্রিপোজিশন না, বরং এই টুটা হচ্ছে ফ্রেজের অংশ। উইথ আ ভিউ টু টোটাল ফ্রেজের অংশ এটা। আর একটা উদাহরণ দেখি। আই ক্যান নট হেল্প লাভিং ইউ। তোমাকে ভালো না বেশি আমি পারি না। এক্ষেত্রে দেখো হেল্প থাকার কারণে ভার্বের সাথে আইএনজি বসছে। ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকলেও কিন্তু ভার্বের সাথে আইএনজি বসতো। এরপর একটা উদাহরণ দেখো। আই নেভার মাইন্ড হেল্পিং ইউ। তোমাকে হেল্প করতে আমি কখনো কিছুই মনে করি না, অর্থাৎ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসছে। তাহলে আমি টোটাল রুলগুলো আরেকবার বলছি। যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে টু ব্যতীত। এছাড়া কিছু টু আছে যেগুলো প্রিপোজিশন আকারে না বসে ফ্রেজের অংশ আকারে বসে। সেগুলো কি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, কমিটেড টু, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি বসতে পারে। এছাড়াও কিছু শব্দ আছে ওর্থ, মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই জাতীয় শব্দগুলোর পরেও ভার্বের সাথে আইএনজি বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো এবার আমরা পরবর্তী রুলগুলো নিয়ে একটু কথা বলি। এবার আসো, তোমরা জানো অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে, কিন্তু যদি কখনো দেখো যে অ্যাডজেক্টিভ এর পরে ভার্বের অপশন আসছে, তোমরা মনে রাখবা অ্যাডজেক্টিভের পরে ভার্ব থাকলে সেই ভার্বটাকে ইনফিনিটিভ করতে হয়। ইনফিনিটিভ কাকে বলে? 2+V1, অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আসো দেখি উদাহরণটা কি আছে। ইট ইজ হার্ড। হার্ড কিন্তু অ্যাডজেক্টিভ। হার্ড মানে কঠিন, এটা কঠিন। লার্ন আ ল্যাঙ্গুয়েজ, নিউ ল্যাঙ্গুয়েজ, কোনো নতুন ভাষা শেখা কঠিন। তাহলে অ্যাডজেক্টিভের পরে মূল ভার্বের অপশন যেহেতু আসছে, সেক্ষেত্রে আমরা টু লিখব। তাহলে আমরা ঠিক করে লিখি, টু বসিয়ে দিচ্ছি, বাস হয়ে গেছে। ইট ইজ হার্ড টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ। নতুন কোনো ভাষা শেখা এটা কঠিন। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমরা অপশন পাবা। অপশনের ক্ষেত্রে যদি এরকম অ্যাডজেক্টিভের পরে মূল ভার্বের অপশন থাকে, তাহলে তোমরা আগে দেখবা যে ইনফিনিটিভ না কোনটা, অর্থাৎ কোনটা বাদ দিতে হবে। দেখো এখানে বাদ দিতে হবে চিন্তা করলে প্রথমে যেটা আমরা নিচ থেকে চিন্তা করি, টু লার্নিং, টুর পরে তো আর ভার্বের সাথে আইএনজি হয় না, তাহলে এটা ইনফিনিটিভ না, এটা বাদ দিলাম। এরপরে লার্ন তো V2 অথবা V3, অবশ্যই ইনফিনিটিভ না, এটাও বাদ দিলাম। এরপরে লার্নিং তো জিরান্ড, এটাও বাদ দিলাম। তাহলে অপশন থাকলো এ, টু লার্ন, এটা ইনফিনিটিভ। সুতরাং উত্তর হচ্ছে এ। তাহলে মূল কথা হচ্ছে কি, অ্যাডজেক্টিভের পরে যদি কখনো মূল ভার্বের অপশন থাকে, অবশ্যই তোমরা সেক্ষেত্রে ভার্বের পূর্বে টু দিবা। ভার্বের পূর্বে বলতে ভার্বের বেস ফর্মের পূর্বে টু দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরের রুলটা নিয়ে একটু কথা বলি। তোমরা সবাই জানো শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সটাই মূল ভাব দিয়ে শুরু হয়। যদি কখনো তোমরা দেখো যে মূল ভাব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে,
তাহলে তোমরা খেয়াল করবা যে সেন্টেন্সটা আসলে ইম্পারেটিভ কিনা। যদি ইম্পারেটিভ না হয়ে থাকে তাহলে ভার্বটাকে চেঞ্জ করে ফেলবা, চেঞ্জ করে নাউন বানায় ফেলবা। নাউন কেমনে বানাইতে হয়? জিরান বানাইতে হয় মূলত। জিরান কাকে বলে? জিরান মূলত ভার্ব প্লাস আইএনজি। এটা কাজ করে কি? নাউনের কাজ করে। ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে, তাই না? তাহলে আমরা কি করব? দেখো মূল ভাব দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাহলে ওয়াক এটা যেহেতু অবশ্যই এখানে ইজ আছে, মানে এখানে বি ভার্ব আছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে বি ভার্বের প্রশ্নই আসে না। তাহলে আমরা এই ভার্বটাকে চেঞ্জ করে নাউন বানাই ফেলি। কেমনে নাউন বানাবো? ওই যে জিরান করবো বলছি, ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে। তাহলে আমরা ভার্বের সাথে কি করে ফেলবো? আইএনজি করে ফেলবো। মূলত আমরা এটাকে জিরান বানাইলাম। সহজ কথা হচ্ছে মূল ভাব দিয়ে যদি কখনো বাক্য শুরু হয়, সেটা যদি ইম্পারেটিভ না হয়ে থাকে, তাহলে আমরা ভার্বটাকে চেঞ্জ করে জিরান বানায় ফেলবো, যেটা নাউনের কাজ করবে। আশা করি বুঝতে পেরেছ। আসো এবার আমরা পরের উল্টা নিয়ে কথা বলি।